গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। একদম সকালে আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। আমরা যাব আজ দিল্লি। সকাল 9টার সময় আমাদের ফ্লাইট ছিল। দিল্লি থেকে যাওয়ার আছে আরও অনেক জায়গায়, যেমন যেমন পৌঁছাবো অবশ্যই সেটা আমি আপডেট করতে থাকবো। ব্যাংকের কার্ডগুলো থাকলে এখানে লাউঞ্জে ফ্রি খাবার পাওয়া যায়, কিন্তু কখন যে কোন কার্ড কাজ করবে সেটা কেউ বলতে পারবে না। এবারে যেমন শুধু আমার একটা কার্ড কাজ করলো, তো আমি একাই লঞ্চে গেলাম, আর কেউ যেতে পারলো না। এই বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা মেনলি অদ্রিজার, আমার বোনের মেয়ের। ওরা এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। ওর বন্ধুরা থাকে দিল্লিতে, ওর পুরনো বন্ধুরা, ওর ছোটোবেলার বন্ধুরা, তাদের সাথে দেখা করবে। তার সাথে আমরা যাব আরও বেশ কিছু জায়গায়। যেমন যেমন যাব তেমন তেমন অবশ্যই তোমরা জানতে পারবে। ইন্ডিয়া এলে ওদের ফোনগুলো ঠিকমতো কাজ করে না। দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা হলাম। আর এই যে পৌঁছেও গেলাম। এই যে এটা হচ্ছে চলমান রাস্তা। এইটা না থাকলে এত লম্বা রাস্তাটা যাওয়া খুব মুশকিল, প্লেন হেঁটে পৌঁছানোই সম্ভব হবে না। আর এটা হচ্ছে T3-র সিগনেচার ডিজাইন। এই ডিজাইনটা দেখছো মানে তুমি দিল্লি এয়ারপোর্ট T3-তে, ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্টস। কত স্মৃতি ভিড় করে আসে যখনই আমি দিল্লি এয়ারপোর্টে আসি। এটা আর কোনো জায়গায়, কোনো এয়ারপোর্টে হয় না। কলকাতাতে তো একদমই হয় না। আমরা দিল্লি পৌঁছে গেলাম। এবার আমাদের লাগেজ নেওয়ার পালা। জানো এটা বেশ বোরিং একটা ব্যাপার, একটা একটা করে আসবে আর দেখতে দেখতে যাও কখন তোমার লাগেজটা আসছে। আমরা তো একটা কিছু না কিছু বেঁধে রেখে দিই যাতে বুঝতে পারি যেটা আমাদের, কেন কি এখন এক রকমের লাগেজ কতজনের কাছে আছে, মুশকিল হয়। পৌঁছে যেটা ফার্স্ট কাজ করতে হয় সেটা হচ্ছে উবের বুক করা। আর উবের বুক করার জন্যেও কিন্তু একটা জায়গা থাকে, সেটা ওখানে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে যেখান থেকে উবের পিক আপ করবে। এরপর ম্যাপ ফর ডেস্টিনেশন। দিল্লিতে কিন্তু গরম আছে। পৌঁছে গেলাম দিল্লি। আর এই যে সেই চিরপরিচিত দিল্লির রাস্তাঘাট। আমরা যাচ্ছি হজখাস, ওটাও সাউথ দিল্লিতে। আমরা ছিলামও সাউথ দিল্লিতে, আমার বোন থাকতো সিআর পার্কে, আমিও থাকতাম ওখানেই। এই হচ্ছে দিওয়ান এ খাস, আমাদের এয়ারবিএনবি অ্যাকোমোডেশন ইন দিল্লি। এখন 3 দিনের জন্যে এটাই আমাদের আস্তানা। পুরো ঘরটা খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা, ট্র্যাডিশনাল রাজস্থানি স্টাইলে। এয়ারবিএনবিগুলো যেমন হয়, একটা বাড়িটাকেই ওরা অ্যাকোমোডেশনের জন্যে ভাড়া দিয়ে দেয়। এখানে একজন কেয়ারটেকার আছে, সে সমস্ত কিছু দেখাশোনা করে। এই বাড়ির ব্যালকনি থেকে, ওপরের ছাদ থেকেও এই দেখো হজখাস ভিলেজ একদম সুন্দর করে দেখা যায়। এখন এখানে আইডি ভেরিফিকেশনের জন্য ওই যে কেয়ারটেকার বললাম, ও এসেছিল আইডি ভেরিফিকেশনের জন্যে। আইডি ভেরিফিকেশন হয়ে গেল। আমি একটু থালাবাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি, যদি বা এগুলো একদম পরিষ্কারই ছিল। এখানে খাবারটা কিন্তু আইদার নিজেকে বানাতে হবে কিংবা আউটসোর্স করতে হবে। গ্যাস, মাইক্রোওয়েভ, জল, নুন, হলুদ, তেল, যেরকম নর্মাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেই সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল। প্রথম দিন সুইগি থেকেই অর্ডার করা হয়েছিল খাবার, বাংলার ক্যানভাস বা এমনি কিছু একটা জায়গা থেকে বেঙ্গলি থালি অর্ডার করা হয়েছিল। খাবারটা কিন্তু একদমই ভালো ছিল না। এই ছাদে দেখো খুব সুন্দর ব্যবস্থা করা আছে, জাকুজি আছে, তার সাথে আদারওয়াইজও বসার জায়গা আছে। ওখানে একটা শাওয়ার নেওয়ারও জায়গা ছিল।
বিকেলবেলা আমরা গেলাম হজগাস ভিলেজে ঘুরতে। এখানে শুধু স্ক্যান করেই ঢোকা যাবে, ক্যাশ দিয়ে ঢোকা যাবে না। এখানে 20 রুপিস পার পারসন পে করতে হবে, কিন্তু স্ক্যানের থ্রু দিয়েই করতে হবে। সকাল 10:30 থেকে সন্ধে 6টার মধ্যেই এখানে যেতে পারলে ভালো হয়। এটা হজগাস ফোর্ট, এটা হজগাস ভিলেজের মধ্যে ইনক্লুডেড। আমরা যে এয়ারবিএনবি প্রপার্টিটাতে আছি সেটা থেকেও এই ফোর্টটা একদম পরিষ্কার সুন্দরভাবে দেখা যায়। দিস ইজ আ ভেরি নাইস প্লেস টু রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম টুগেদার। এইবারের এই জার্নিতে বৃষ্টি আমাদের সাথে সাথেই ছিল, অ্যান্ড অফকোর্স এখানেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দ্য হোল প্লেস ইজ a rare blend of trendy and tradition. এখানে একটা লেকও আছে, আর আছে একটা ডিয়ার পার্ক। যখন তুমি এই ফোর্টের ভেতরে ঘুরে বেড়াচ্ছ তখন মনে হবে সময় যেন থেমে গেছে। এটা 14th সেঞ্চুরির ইসলামিক আর্কিটেকচার। পুরো দিল্লি জুড়েই এরকম কত জায়গা যে রয়েছে, কিন্তু আশ্চর্য, এত সুন্দর জায়গা এত কাছে থাকতেও হজগাস তো কতবার এসেছি, কিন্তু কোনো দিন পার্টিকুলারলি এই জায়গাটাতে আসা হয়নি। আমরা 2 বোনই এখানে থেকেছি। আজ আমি কলকাতা থেকে গেলাম, আর ও এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। ভাবো একবার। আচ্ছা, এখন আমরা আছি হজগাস ভিলেজ ফোর্ট। হজ মানে হচ্ছে জলাধার, ট্যাঙ্ক, আর খাস মানে হচ্ছে রয়্যাল, রাজকীয়। তার মানে এটা হচ্ছে রয়্যাল ট্যাঙ্ক। 13th সেঞ্চুরিতে আলাউদ্দিন খিলজি এই জলাধার প্রথমে বানান। তখন দিল্লিতে জলের খুব বেশি অভাব ছিল, সেই জন্যে এই জলাধার বানানোর খুব দরকার ছিল। আজও এই জলাধার আছে, সবুজ জলে শান্ত, পাখিদের কলতানে ভরপুর, যেন ব্যস্ত শহরের মাঝে এক টুকরো শান্তি। যে ফোর্ট আর দালানগুলো আজ দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো তৈরি হয় ফিরোজ শাহ তুগলকের সময়, 1400 শতকে। তিনি শুধু জলাধার সংস্কারই করেননি, বানিয়েছিলেন এক ইসলামিক মাদ্রাসা, মানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেই পুরনো গাঁথনি, খিলান গেট, গম্বুজ, এগুলোর মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য আছে। এই মাদ্রাসা এক সময় ছিল জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। এখানেই রয়েছে ফিরোজ শাহ তুগলকের সমাধি, ছোট্ট কিন্তু সুন্দর, আর গায়ে খোদাই করা ক্যালিগ্রাফি সত্যি দেখার মতো। মামা, বৃষ্টির মধ্যে যে আমরা দিল্লিতে এসেছি, থ্রিলিং, খুব থ্রিলিং। দিল্লিহাট আইএনএ, এক ভারত অনেক রং। এই জায়গাটা যেন পুরো ভারতকে এক ছাতের নিচে এনে দিয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগর ও শিল্পীরা এখানে তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করেন। হ্যাঁ, চলতে হ্যাঁ, বহুত মানতা হ্যায় ইসকা। হ্যাঁ, आप कहाँ से? एमपी से ही? भोपाल में रहते हैं, लेकिन इंदौरी जिला है हमारे गाँव। अच्छा अच्छा अच्छा। अब ये काम करते हैं, यहाँ रहते हैं भोपाल में। अच्छा अच्छा। और दिल्ली में कहाँ रहते हैं? दिल्ली में तो अभी किराए से आ गए। এটা এমপির ফেমাস গোন্ড আর্ট পেন্টিং। এটা বিখ্যাত এটার একটা টিপিক্যাল প্যাটার্ন আর ভাইব্রেন্ট কালারের জন্যে। এখানে কত যে রকমারি হস্তশিল্প পাওয়া যায়, মাটির পুতুল, কাঠের খোদাই, পাথরের কাজ, মণিপুরের বাঁশের জিনিস, কাশ্মীরি পশমিনা, লখনৌ চিকন, নানা রকমের জুয়েলারি। কিন্তু বার্গেনিং করার জন্যে রেডি থাকতে হবে। এখানে যেমন সমস্ত স্টেটের হ্যান্ডিক্রাফটস পাওয়া যায়, শাড়ি থেকে শুরু করে জুতো অবধি, তেমনি সব স্টেটের খাবারও পাওয়া যায়। আজ আমরা নিয়েছিলাম বিহার থেকে লিট্টি চোখা। লিট্টিটা তো ভালো ছিল, চোখাটা ওকে, শুধু আলুর তরকারি মনে হলো। এটার মধ্যে বেগুন বা টমেটো ঠিকমতো বোঝা গেল না। মাঝে মাঝে এখানে লোকসঙ্গীত, নাচ, থিয়েটার হয়, খোলা আকাশের নিচে একেবারে লাইভ শো। আজ অবশ্য সেরকম কিছু দেখলাম না। এক তো আমরা অনেকটা লেট ছিলাম, তার সাথে বৃষ্টি পড়ছিল। দিল্লিহাট কেবল একটা মার্কেট নয়, এটা যেন একটা জীবন্ত সংস্কৃতি মেলা। এখান থেকে কিছু কেনো বা না কেনো, ভারতকে একটু কাছ থেকে চেনার এই সুযোগটা
কোনো দিন মিস করো না। প্রথম দিন দিল্লিতে এখানেই রাখি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।